আওয়ামী লীগের নামে এই যে 14 গোষ্ঠীর নামে যা আছে এটা একবারে আসলে মুছে ফেলা দরকার। যা আমি 100 শিশু মারা যা কিছু যায় আসে না, আগে আমার জুলাই সনদ চাই। এভাবে সীমান্তে গুলি করে হত্যা করে তো এই সমস্যার সমাধান হবে না। এটা নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবী হাফিজ। কড়ালাপে আজকের অতিথিদের সাথে পরিচয় করে দিই। সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে, দুজন পথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। একজন আমাদের সাথে রয়েছেন, তিনি তুহিন খান, মুখপাত্র নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ, এবং যুক্ত কিছুক্ষণের মধ্যেই হবেন এস এম সাইফ মুস্তাফিজ, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং রাকিব আল হাসান, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে দিয়ে শুরু করি। তুহিন খান, আজকে পশ্চিমবঙ্গ যে নির্বাচন হয়ে গেল ভারতের পশ্চিমবঙ্গে, এবং সেখানে আজকে সরকার গঠিত হলো এবং সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি দায়িত্ব নিলেন। আমরা এর মধ্যে আজকেই খবর পেলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের ছোড়া গুলিতে 2 বাংলাদেশি বাংলাদেশের অভ্যন্তরে তারা মারা গেছেন। গতকাল রাত আর কি 11টার সময়ের ঘটনা। আমরা যখন এই টকশো করছি ঠিক ওই সময়টায় 11টা 5 মিনিটে ভারতের ভেতরে ধ্বজনগর পাথারি দিয়া এলাকায় এই ঘটনা ঘটে। মানবাধিকার সংস্থা আইন এবং সালিশ কেন্দ্র আশোক, তাদের যে তথ্য সেখানে বলা হচ্ছে, তারা বলছে যে 2025 সালে বিএসএফ এর হাতে 34 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে 24 জন গুলিতে নিহত হয়েছেন, পরবর্তী 10 জন তারা নির্যাতনের ফলে মারা গেছেন। এখন আগের বছরগুলোতে নিহতের সংখ্যা ছিল 2024 সালে 30 জন, 2023 সালে 31 জন, 2021 সালে 18 জন। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ আমলে সীমান্ত হত্যা নিয়ে বিএনপি যতটা সোচ্চার ছিল, ক্ষমতায় গিয়ে তারা ততটা সোচ্চার আছে কিনা সেটি আপনার কাছে প্রশ্ন, এবং দলের যে ভাষা প্রতিবাদ সেটি নিয়ে তাদেরকে কেমন মনে হচ্ছে আসলে? ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, সহ আলোচক যারা তাদেরকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গে যেই নির্বাচনটি হলো এবং আপনার যেই মুখ্যমন্ত্রী শপথ নিলেন নতুন, ডেফিনেটলি এগুলি নিয়ে অনেক কথা হচ্ছে, এবং আমরা দেখছি যে তাদের যে ভাষা, তাদের যেই আচরণ, তাদের যেই অভিব্যক্তি, অনুভূতি, সেগুলি বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে। এর মধ্যেই আমরা এই সীমান্ত হত্যার ঘটনাটা জানতে পারলাম। গতকালকে রাতে 2 জন মারা গেছেন, এবং গতানুগতিকভাবেই তারা এটা বলছেন যে চোরাকারবারি বা এই ধরনের কথাবার্তা তারা বলছেন, যেগুলি তারা আগেও বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 2025-এ যখন এই আশোকের এই ইয়েটা বের হয়, তখন উনি ভারতের একটা চ্যানেলে সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আসলে এই যারা যায় সীমান্ত পার হয়, তারা তো আসলে ভারত দখল করতে যায় না, এবং এই যে যাওয়া আসা এটা তো একপাক্ষিক কোনো ব্যাপার না। ডেফিনেটলি সীমান্তে যদি এপাশ থেকে কেউ ওপাশে যায়, ডেফিনেটলি ওপাশ থেকেও মানুষজন এপাশে আসে। ফলে এই যে গুলি করে মেরে ফেলা, এটাকে যে একটা সমাধান হিসাবে দেখছে ভারত, বা এটাকে একটা সমাধান হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, এইটা খুবই দুঃখজনক এবং এটা খুবই বর্বর একটা ব্যাপার। এভাবে সীমান্তে গুলি করে হত্যা করে তো এই সমস্যার সমাধান হবে না, এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো, আমরা দীর্ঘদিন যাবত, আমরা আওয়ামী লীগের আমলে 2019, 20, 21, 22 দীর্ঘদিন যাবত আমরা সীমান্ত হত্যা নিয়ে কথা বলেছি, এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে তৎকালীন সরকারের যেই, অন্তত আমাদের কাছে মনে হয়েছে যে নতজানু একটা তাদের যেই মনোভাব, সেই মনোভাবের আমরা সমালোচনা করেছি। ইন্টারিম সরকারের আমলে আমরা দেখেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে। হয়তো বিবৃতির ভাষা আগের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ভাষার চেয়ে আর কড়া ভাষা ছিল, কিন্তু আসলে উন্নতি আমরা সেভাবে দেখতে পারিনি। মানে ধরা যাক যে 34 জন যদি মারা যায়, তাহলে এটা তো আসলে একটা বড় সংখ্যা। 2025 সালে 1 বছরের মধ্যে 34 জন, আগের বছরগুলোর চাইতে খুব বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা বলা যায় না। এবং এই সরকারের আমলেও আমরা দেখলাম যে এটা শুরু হলো, এই সাইকেলটা শুরু হলো। এখন বিএনপি সরকার, আমরা দেখেছি যে বারবারই আমরা দেখি যে একটা সরকার যখন চেঞ্জ হয়, সেই সরকারের বিভিন্ন সমালোচনা, পলিসির সমালোচনা অন্যান্য বিরোধী দল থাকা অবস্থায় যারা করেন, তারা নিজেরা সরকারে আসলে সেই বিষয়গুলোকে তারা সেভাবে অ্যাড্রেস করেন না বা করতে চান না।
বিএনপি সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে আমরা দেখি নাই যে তারা কিছু বলছেন, বা তারা যদিও তারা বলেছেন যে তারা ফ্ল্যাগ মিটিং করবেন এবং তারা বিবৃতি জানাবেন, প্রতিবাদ জানাবেন, কিন্তু আসলে এই বিবৃতি, প্রতিবাদ, ফ্ল্যাগ মিটিং এটা কতদিন চলবে? জি, এই সরকারের ডেফিনেটলি এই ব্যাপারে একটা কনক্রিট সিদ্ধান্তে আসা উচিত। ভারতের সাথে একটা এই সীমান্তের সমস্যা নিয়ে ভারতের সাথে একটা কনক্রিট চুক্তিতে আসা উচিত, এবং তাদের যে বিরোধী দলে থাকা অবস্থায় যেই বিরোধিতা ছিল বা এই বিষয়গুলো নিয়ে পুরো দেশের যেই কনসার্ন, সেটাকে তাদের অ্যাড্রেস করা উচিত। না করলে দেশের রাজনীতিতেও তারা কোণঠাসা হয়ে পড়বে ডেফিনেটলি। অনেক ধন্যবাদ। আমাদের সাথে ইতিমধ্যেই আলোচনার জন্য উপস্থিত হয়েছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, এবং রয়েছেন রাকিব আল হাসান, তিনি রাজনৈতিক বিশ্লেষক। অবশ্য এই পরিচয় দিতে গিয়ে অনেকে এটা নিয়ে আপত্তি তোলেন এই কারণে যে রাজনৈতিক বিশ্লেষক যখন বললাম তখন আচ্ছা উনি কি বিএনপি পন্থী নাকি জামাত পন্থী নাকি আওয়ামী লীগ পন্থী না কোন পন্থী সেটা তারা জানতে চায়। সুতরাং এটা কি বলে দেওয়াই ভালো যে আপনি একটু বিএনপি পন্থী অথবা তাদেরকে পছন্দ করেন অথবা ওন করেন। ওকে, ফাইন। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্ন আমাকে করেন নাই, অন দ্য রেকর্ড আমাকে করেন। আপনি করছেন, আমি উত্তরটা দেই আমি। জি, দেখুন, সেটা হচ্ছে কি, আমি নিশ্চয়ই প্রত্যেকেরই কোনো পিক অ্যান্ড চয়েস থাকতে পারে ডেফিনেটলি। আর আমার বেশিরভাগ কথাই বিএনপির পক্ষে যায়, এটা আমিও বিশ্বাস করি। বাট আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না। যেদিন আমি সংশ্লিষ্ট হবো সেদিন আমি সে পদবীর নাম ইউজ করবো। এখন আমার যদি কোনো পদ নাই, আমি কি দিব? আর আমি টকশো করার অনেক আগে থেকে আমি পত্রপত্রিকা, ইন্টারন্যাশনাল জার্নালে আমি একজন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি কলাম, অপিনিয়ন লিখি। এই কারণে আপনারা মিডিয়া বা সাংবাদিকরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচয় ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নিকট ভবিষ্যতে কোনো সম্ভাবনা আছে কোথাও মানে কোনো রাজনৈতিক দলের সাথে জড়ানো অথবা অন্য কোনো ডেজিগনেশন? যদি আমাকে কেউ অফার করে এবং আমার সাথে যদি ব্যাটে বলে মেলে, ডেফিনেটলি হোয়াই নট। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আজকের টপিক হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আজকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠিত হলো এবং সেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের ঠিক পাশের প্রদেশের ভারতের এই রাজ্যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। ঠিক এই দিনই আমরা খবর পাচ্ছিলাম, আমরা যখন এই টকশো করি ঠিক এই সময়টাতে গত রাতে দুজন মানুষের মৃত্যু আমরা দেখলাম, সীমান্ত হত্যা হলো। প্রশ্ন হচ্ছে যে বিএনপি বিরোধী দলে থেকে যেইভাবে সোচ্চার ছিল এই বিষয়টা নিয়ে, তারা যেইভাবে কড়া প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সময়, বিশেষ করে এই সীমান্ত হত্যা নিয়ে, সরকারের থেকে কি তারা সেই অবস্থানটা ধরে রাখবে নাকি তারা একটু নতুন যেন নীতি নিবে নাকি কূটনৈতিক দিক দিয়ে তারাই সমাধান করবে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখুন, বিরোধী দলের পলিটিক্স এবং সরকারি দলের পলিটিক্স দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। বিরোধী দলের পলিটিক্স একটা সুবিধা, এবং যারা বিরোধী দলের টকশো করে তারা সুবিধা। মানে ইচ্ছা মতো সরকারকে দুই ফেলা যায়, কর্তৃপক্ষকে দুই ফেলা যায়, অথরিটিকে কোশ্চেন করা যায়। একই ক্ষেত্রে বিরোধী দলের ক্ষেত্রে আপনি ধরেন রাস্তায় নেমে মাইক নিয়ে, বুম হাতে নিয়ে যে কোনো জায়গায় যে কোনো জিনিস সমালোচনা করা যায়, জবাব দিয়ে তার খুব বেশি জায়গা থাকে না, রেসপন্সিবিলিটি থাকে না। বিএনপি ডেফিনেটলি এটা নিয়ে 17 বছর অনেক, বিশেষ করে ভারত ইস্যুতে অনেক বেশি সোচ্চার ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনি যে প্রশ্নটা করছেন যে সরকারি দখল যখন আসবে তখন সে নতজানু পলিসি নিবে কিনা, এটা সময় বলে দিবে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি দেখেন যেদিন ভারতের পশ্চিমবঙ্গের ফলাফল ঘোষণা হলো 4ই মে, সেদিন রাতে কিন্তু আপনি দেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছে যে বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমরা আগাবো। পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, খলিলুর রহমান তিনি বলেছেন যে আমরা কোনো পুশব্যাক কিংবা বর্ডার কিলিং আমরা টলারেন্স করবো না, হব না আমরা। এবং আপনি দেখেন আমাদের এই বর্ডার কিলিং, যেটা অলরেডি তুহিন ভাই যেটা বলছিলেন যে সেটা আসলে প্রতিবারে আমরা দেখে আসছি, আমরা কত দেখব। তো এই ব্যাপারটা পৃথিবীতে মানে এত সীমান্ত হত্যার কথা হয় কিনা এটা খুব সন্দিহান। এবং আমরা যদি ইউনুসের আমলেও দেখি, সেখানেও কিন্তু এটা অনেক বেশি ছিল। এবং গত বছর একটা রিপোর্ট আসছিল যে সর্বশেষ 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি বিএসএফ হত্যাকাণ্ড হয়েছে, বিএসএফ তার বাংলাদেশি হত্যাকাণ্ড হয়েছিল গত বছর 2025-এ। তো এখন এটা আসলে একটা সলিউশন আসা উচিত দুই দলের, যেহেতু আমাদের 271 কিলোমিটার ছাড়া পুরোটাই কিন্তু ভারত বেষ্টিত। এবং আমাদের জন্য খুব আনফর্চুনেট যে সেটা হচ্ছে ভারতের আগে একটা ব্যালেন্সিং একটা আমরা দেখতাম, হয়তো কেন্দ্রে একরকম গভর্নমেন্ট, বর্ডারের আরেক রকম গভর্নমেন্ট, মানে বর্ডারে যে আমাদের প্রদেশগুলো, এবার প্রত্যেকটি প্রদেশে লকড হয়ে গেল আসলে বিজেপি দ্বারা। কারণ আগে ত্রিপুরা কিংবা আসাম যদি বলেন, এবং পশ্চিমবঙ্গে সর্বশেষ। এবং আরও বেশি আনফর্চুনেট আমাদের জন্য যে যারা মুখ্যমন্ত্রীর দায়িত্বের সেখানে রয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দেন। আপনি যদি সর্বশেষ যদি খেয়াল করে থাকেন, হিমন্ত বিশ্ব শর্মা যিনি আসামের মুখ্যমন্ত্রী, তিনি একটা কথা বলেছেন যে আমি কখনো চাই না যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা খুব স্বাভাবিক হোক, উনি অস্থিরতায় চায়। তো
তো ইভেন উনি শুধু তাই না, উনি আপনার গত 1-1.5 বছর উনি দেখলাম যে ফেব্রিকেটেড এআই ছবি দিয়ে নিজে এগুলোকে প্রকাশ করছে। আবার আপনি দেখেন শুভেন্দু অধিকারের বক্তব্য যদি আপনি দেখেন, যেখানে দিল্লি এখনো পর্যন্ত হাসিনার ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারেনি, মানে কোন ডিসিশন নিতে পারেনি, যেখানে হাসিনাকে এখনো পর্যন্ত প্রকাশ্যে আসতে দেয়নি। এবং আপনাকে আমি একটা দায়িত্বশীল জায়গা থেকে তথ্য দেই, সেটা হচ্ছে কি হাসিনার তো একটা বয়স হয়েছে, তার স্পেসিফিক কোন ডিজিজ আমি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন তার যে ফিজিক্যাল টেস্টের জন্য তাকে এখনো পর্যন্ত হসপিটালে যেতে দেওয়া হয় না, হসপিটাল থেকে গিয়ে তার টেস্টের স্যাম্পল কালেকশন করতে হয়। তো সেই জায়গা থেকে এই আপনার যদি সিকিউরিটি থাকে হাসিনাকে নিয়ে, কিন্তু আপনি এদিকে দেখেন শুভেন্দু অধিকার কিন্তু তার মুখ্যমন্ত্রী হওয়ার আগে ঘোষণা দিয়ে দিচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশ এয়ারপোর্টে যাবে। আর কি কি জানলেন, মানে কি কোন সোর্স থেকে কিভাবে? সোর্স না, আমি সোর্স বলার দরকার নেই, আপনি যদি বলেন যে আর কি কি জানেন, যে তাকে কিভাবে রাখা হয়। তাকে কিভাবে রাখে এক্সপ্লিসিটলি এটা বলা সম্ভব না, কিন্তু আমি যতটুকু জানি সেটা হচ্ছে কি শেখ হাসিনা অলরেডি সে দিল্লিতে আসেন আমরা জানি, কিন্তু দিল্লিতে তার 5-6 বার তার জায়গা পরিবর্তন হয়েছে। আচ্ছা, দিল্লিতে তার 5-6 বার কি কারণে জায়গা পরিবর্তন হয়েছে? কারণ হচ্ছে কি একটা সময় আমরা দেখেছিলাম যে কয়েকজন তার স্পেসিফিক লোকেট, মানে তার লোকেশনটাকে লোকেট করে ফেলেছিল যে এখানে শেখ হাসিনা আছে। তো ওইটাকে শেখ হাসিনা খুব, বা ভারত সরকার তাকে খুব বেশি সিকিউর মনে করে না, কারণ শেখ হাসিনা এখানে যেভাবে ছিল ওখানে তো নিশ্চয় তার জন্য আলাদা ভারতীয় পুলিশ, ভারতীয় ট্যাক্সের টাকা পুলিশ ভাড়া করে তার জন্য রাখবে না। আচ্ছা, সাধারণ একটা বাড়িতে হয়তো সে থাকে, তো এই কারণে তার লোকেশনটা বারবার চেঞ্জ করা হচ্ছে। আর শেখ হাসিনাকে সর্বশেষ প্রস্তাব দিয়েছিল যে আপনি এখানে থাকার দরকার নাই, আপনি এখান থেকে ভাগেন। হ্যাঁ, তো তাকে কাতার কিংবা ইউকের অফার দেওয়া হয়েছিল, শেখ হাসিনা তো ওপেন এটা মিডিয়াতে এসেছে, আমরা দেখেছি যে সে বলেছিল যে সে ভারত ছাড়া সে কোথাও যাবে না। এটা ক্লোজ চ্যাপ্টার, আমরা সেভাবে যেতে চাই না, কিন্তু আমাদের কথা হচ্ছে কি আমাদের এখন বর্তমান নিয়ে ভাবতে হবে এবং আমাদের বর্তমানে ভবিষ্যৎটা কোন দিকে যাবে সে গতিপথটা রেডি করতে হবে। আপনি যে প্রশ্নটা করলেন যে সীমান্ত হত্যা, এবং সীমান্ত হত্যার জন্য এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর দায়ী। তো আমরা মনে করি যে এখানে ভারত দাবি করে, ভারতের পক্ষ থেকে, আমি একটু শেষ করি, ভারতের পক্ষ থেকে ভারতের দাবি করা হয় যে ভারত এখানে নোম্যান্স ল্যান্ড যেটা রয়েছে দুই দেশ সীমান্তের মাঝখানে, সেখানে তারা নতুন নতুন পলিসি অ্যাপ্লাই করার জন্য। কিন্তু আমরা মনে করি যে আমাদের এই জায়গাটা খুব জোর দেওয়া উচিত, কারণ সীমান্ত হত্যার কারণে আমরা আমাদের লোকালি আমাদের অনেক পরিচয় থাকতে পারে নিজেদের মধ্যে, কিন্তু যখন একটা বাংলাদেশি মারা যায়, সে যে পরিচয় হোক না কেন সে বাংলাদেশি, এবং তার পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, নাগরিকদের তার পক্ষে কথা বলা উচিত। এবং সেই জায়গা থেকে আমরা আর কোনো সীমান্ত হত্যা দেখতে চাই না, অন্তত সীমান্ত হত্যাটা বন্ধ হওয়া উচিত। কিন্তু আমাদের যে রিজনাল পলিটিক্স কিংবা পশ্চিমবঙ্গের যে এখন পালাবদল, সেই পালাবদলে এটা কতটুকু সক্ষম হবে, এটার জন্য আমি মনে করি যে সরকারকে মাল্টি রোল ডিপ্লোমেসি প্লে করতে হবে একই সাথে, কারণ আমাদের এখানে আরো অনেক ফ্যাক্টর রয়েছে। আচ্ছা, ধন্যবাদ, আবার আসবো। সাইফ মুস্তাফিজ, একই প্রশ্ন আপনার কাছে, আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন? এটা তো আসলে আমার দুই সহলোচক বললেন যে এটা তো অনেকদিন ধরে আসলে হয়ে আসছে এবং এটার উত্তরণের পথ বা সমাধান এখনো আমরা আসলে খুঁজে বের করতে পারিনি। আনফরচুনেটলি গতকালকেও এরকম সময় আসলে আমাদের দুজন ভাইয়ের নিহত হতে হলো। তো এগুলো আসলে খুবই দুঃখজনক এবং আসলে ভারত বারবার যখন দাবি করে যে তারা আসলে আমাদের বন্ধু রাষ্ট্র বা নানাভাবে আসলে তারা তো আমাদের নানা বিষয়ে আসলে ইনভলভ হয়, আমাদের রাজনীতির মেরুকরণ করার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা তারা রাখার চেষ্টা করে এবং আমাদের দলগুলো আমরা দেখেছি যে প্রশ্রয় দিয়ে এসছে, হাসিনা বা আওয়ামী লীগ তো দিয়ে এসছেও এবং ইভেনচুয়ালি এই সরকারেরও আমার মনে হয় যে একটা প্রশ্রয় বা জায়গা তৈরি হচ্ছে, যদি আমি চাই যে এটা যেন আসলে না হয়। কারণ কি রকম সিমটম দেখে মনে হচ্ছে আপনার? অনেক ক্ষেত্রেই মানে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার নিয়োগটা নিয়ে আসলে অনেক কথা হয়ে গেছে অলরেডি, এবং তিনি যেহেতু আমি জানি না, আমি এটা অনেকবার বলেছি যে আসলে বিএনপির কোনো দলের সাথে যুক্ত ছিলেন কিনা, অথবা এরকম স্বতন্ত্রভাবে আমার সমালোচক। তার নিয়োগ কি ভারত থেকে না আমেরিকা থেকে না কি? এটা আমরা যতটুকু জানিছি দুই জায়গা থেকেই একটা মত উৎপাদন করে একটা তার বিষয়ে একমত ছিল। হ্যাঁ, এটা রাকিব ভাই আরো ভালো বলতে পারবেন, ওনার কাছে অনেক ইনফরমেশন যেহেতু আছে। আমিও আজকে শেখ হাসিনা কিছু ইনফরমেশন আমি খুব সারপ্রাইজ হলাম, তো এটা ইন্টারেস্টিং। তো সেটা তো এটা হয়েছে এবং এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। আপনি জানেন যে শুভেন্দু অধিকারী বা ভারতের লাস্ট যে 1.5 বছরের রাজনীতি বা ইলেকশনে যে প্রচার প্রচারণা, সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশিদের প্রতি একটা হেট্রেড দেখানো হয়েছে, মুসলিমদের প্রতি একটা হেট্রেড দেখানো হয়েছে, এবং এইটাকে পুঁজি করেই কিন্তু তারা তাদের রাজনীতির জায়গাটা তৈরি করেছে এবং যে 91 লাখ ভোটারকে তারা বাতিল করেছে, এখানকার মধ্যে মেজরিটি অংশ মুসলিম বা মানে আমি একটা ডকুমেন্টই দেখছিলাম যে তারা আসলে যেই কায়দায় আসলে বাতিল করেছে, একটা স্বয়ংক্রিয় একটা অ্যাপের মাধ্যমে অথবা তাদের একটা সাইট ছিল, সেখানে এরকম র্যান্ডম মানে যারা আসলে যেই সব আসনগুলাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের জেতার কথা, সেই সব আসনগুলাতে আসলে এই স্ক্রুটিনিটা বেশি করে করা হয়েছে এবং একটা বড় অংশ তারা বাতিল করে ফেলেছে। এবং যেই আসনগুলাতে বিজেপি পূর্বে জিতেছিল
সেই আসনগুলো দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক মানুষ বাদ হয়েছে, এবং এই বাতিলীকরণের মাধ্যমে, এবং এটা আসলে কোনো রকম আদালতের রায় ছাড়াই এই ইলেকশনটা হয়ে যায়, এবং হওয়ার পরে তো আসলে আমরা দেখতে পাচ্ছি, মানে ইভেন শুভেন্দু অধিকারী এখনো বলছে যে আমার যেই ভোটার তারা আসলে মেনলি মেজরিটি হিন্দু, বা হিন্দুরা আমাকে ভোট দিয়েছে, এবং বাকি যারা আছে মানে মুসলিমকে তারা ট্রিট করছে যে এরা হচ্ছে সে বাংলাদেশি রোহিঙ্গা, এবং তিনি যখন হেঁটে যাচ্ছে মানে লোকজন এই বাংলাদেশি বাংলাদেশি। সো তার মাইন্ডসেট এবং তাদের কথোপকথন, এবং আমার সমালোচক তো বললেন যে আসামের যিনি আছেন তিনিও কিন্তু বারবার বলছে যে তার সে চাই না যে বাংলাদেশের সাথে আসলে সম্পর্ক ভালো হোক। তো এরকম মানে দুইজন পুরোপুরি বাংলাদেশ বিদ্বেষী, এবং যাদের সাথে আওয়ামী লীগের একটা খুব দারুণ সম্পর্ক, আমরা দেখলাম যে আওয়ামী লীগের অনেক নেতারা হচ্ছে যে তাকে ফুল দিয়ে মানে আমি সম্ভবত ইশারে গিয়া দেখলাম যে জাহাঙ্গীর যিনি গাজীপুরের মেয়র ছিলেন, তাকে দেখলাম যে সে হচ্ছে ফুল দিয়ে তাকে বরণ করতে গেছেন। আবার আওয়ামী লীগ বা পেস ওগুলো থেকেও আমি দেখলাম যে তাকে খুব শুভেচ্ছা জানানো হচ্ছে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে না যে মানে যেরকম একটা ইকুয়েশন সবাই ভাবছে যে মমতা ব্যানার্জির বিদায়ের ফলে আমরা তিস্তা চুক্তি থেকে এরকম অনেক যেই আমাদের মানে অনেক ইস্যু ছিল সেগুলো হয়তো সলভ হয়ে যাবে, কারণ কেন্দ্রীয় সরকারের সাথে এখন একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। এবং নরেন্দ্র মোদী বরাবরই বলেছে যে আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কারণে তিনি অনেক কাজ আসলে করে দিতে পারছেন না, যেটা আসলে আমাদের ন্যায্য হিস্সা। আচ্ছা। তো এটা আসলে এখন সামনের দিনে দেখার বিষয় যে আসলে বিএনপি তাদের ফরেন পলিসির জায়গাটা আসলে বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে করে নাকি হাসিনার নীতিতে। এখন সাইফ মুস্তাফিজ যেভাবে বললেন যে আহ, আওয়ামী লীগের কেউ কেউ তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, ফুল দিচ্ছেন, ছবি দিচ্ছেন, এবং তারা বেশ খুশি। তো আওয়ামী লীগের আসলে খুশি হওয়ার কোনো জায়গা আছে? শুভেন্দু অধিকারীর জেতার, কিংবা হেমন্ত মুখোপাধ্যায় ওনার নাম, হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা, উনি থাকায় আওয়ামী লীগের কোনো লাভ আছে নাকি? আচ্ছা, আজকে আমি এই যে এখানে আসার আগে একটা কমেন্ট দেখছিলাম, একটা ভিডিওর কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছেন, একজন কলকাতার নারী, যে ওই শিয়ালদা স্টেশনে মুজিবুর রহমানের মূর্তি আছে, ওটা সরাতে হবে আগে। তো এটা আমি দেখলাম, এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছে ফেসবুকে, যে মুজিবুর রহমানের মানে শেখ মুজিবুর রহমানের মূর্তি শিয়ালদা স্টেশন থেকে সরানোর কথা হচ্ছে। তো আওয়ামী লীগের এই যে উল্লাস উচ্ছ্বাস, এটা আমাদের বাংলাদেশের রাজনীতিরও একটা গভীর ক্ষতকে আসলে প্রকাশ করে। সেই ক্ষতটা আপনি যদি 2015-14-15 সালের কথা যদি আপনার মনে থাকে, আপনি খেয়াল করবেন, তখন যখন বিজেপি ক্ষমতায় আসে, সে সময় বিএনপি এবং জামায়াত তাদের কার্যালয়ে তারা মিষ্টি বিতরণ করে, এবং তারা বেশ উল্লসিত হয়ে ওঠে যে দীর্ঘদিন যাবৎ কংগ্রেস সরকারের সাথে আওয়ামী লীগের যেই সম্পর্ক, সেটা তো এবার যেহেতু বিজেপি এসেছে ক্ষমতায়, ফলে বোধহয় আমাদের একটা ভাগ্যের উন্নয়ন ঘটবে, হয়তো এই ধরনের কোনো চিন্তা থেকেই তারা কাজটা করেছিল, কিন্তু আদৌ সেরকম কিছু হয়নি। কারণ ভারত তো আমাদের দেশের রাজনীতিবিদদের মাথা থেকে দিয়ে চিন্তা করে না। ভারত ডেফিনেটলি তার নিজের পররাষ্ট্রনীতি, তার নিজের দেশকে আগে রেখে তারপরেই চিন্তা করে। ফলে আওয়ামী লীগের এই যে নেতাকর্মীরা, তাদের যে উল্লাস, তাদের যে উচ্ছ্বাস, এটা সম্ভবত এই কারণে যে বিজেপি সরকার আসার ফলে সীমান্তে একটা ভজঘট তৈরি হবে, সীমান্তে দুই দেশের সম্পর্ক একটা খারাপ হবে, এবং সেই ঘোলা পানিতে তারা হয়তো কিছু মাছ শিকারের সুযোগ পাবেন, এই কারণে তারা উল্লসিত হচ্ছেন। কিন্তু এই বিজেপি সরকারের যেই নীতি, তারা যেগুলি প্রকাশ্যে বলছেন, সেই নীতির জায়গা থেকে তো আমার মনে হয় যে কিছুদিন পরে কলকাতায় তারা আদৌ থাকতে পারবেন কিনা। কারণ বিজেপি সরকারের যারা সমর্থক আছে, তারা তো আর কে আওয়ামী লীগ কে বিএনপি সেটা দেখে তো আর সে মানে হামলা করবে না। দেখা গেল যে মানে ওখানে আছেন হয়তো বাড়ি ভাড়া করে, এরকম কোন আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে গরুর গোশত পাওয়া গেল, তাকে ধরে মেরেও ফেলতে পারে মব লিঞ্চিং করে। ফলে মানে আওয়ামী লীগের প্র্যাকটিক্যালি এখানে খুশি হওয়ার কিছু নাই। কিন্তু ওই যে যেটা বললাম আর কি, মানে আমাদের দেশের রাজনীতি মধ্যে এই যে একটা ভারত নির্ভরতা, যেটার প্র্যাকটিক্যাল অনেক হয়তো কারণ আছে, আমাদের ভৌগোলিক একটা ব্যাপার আছে, কিন্তু তারপরও আমাদের রাজনীতিবিদদের অ্যাটিচিউডগত একটা ব্যাপার আছে। আপনার মনে আছে যে যখন আমাদের এখানে এই যে 1975 সালের ঘটনাবলীর পরে, সে সময়ও কিন্তু আমাদের দেশ থেকে কাদের সিদ্দিকীর নেতৃত্বে অনেকেই ভারতে গিয়ে সেখানে সীমান্তে প্রায় 22 মাস যাবত সীমান্তে একটা অস্থিরতা তৈরি করা হয়েছিল, এবং পরবর্তীতে মোরারজি দেশাই উনি ক্ষমতায় আসার পরে জিয়াউর রহমানের সাথে একটা চুক্তির মাধ্যমে সেই অস্থিরতা বন্ধ করা হয়েছিল। ফলে এই যে ব্যাপারগুলি, আমি মনে করি সরকারেরও সেই জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে সরকারেরও মানে হওয়া উচিত এই জায়গাগুলি। কারণ তারা চেষ্টা করবেই যে এই সীমান্তে বিজেপি আসা, বিজেপির ক্ষমতা, এগুলোকে পুঁজি করে এক ধরনের কি বলা যায়, এক ধরনের অস্থিরতা তৈরি করা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। যারা এখন এই ভারতে লুকিয়ে আছে, বিভিন্ন ধরেন বিভিন্ন এই আওয়ামী লীগের
লোকজন, তারপরে ছাত্রলীগের লোকজন যারা লুকিয়ে আছে ভারতে, তারা চেষ্টা করতে পারে যে সীমান্তে এই ঘটনা, এবং তারা দেখেন তাদের আজকে যে এই যে 2 জন মানুষ মারা গেল, যদি আওয়ামী লীগ বাংলাদেশের প্রতি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের দরদ থাকে, তাহলে তাদের কি এই ব্যাপারে কথা বলা উচিত না? তারা কি কথা বলেছে? ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে মূর্তি শিয়ালদা স্টেশনে, সেটা যদি ভেঙে ফেলা হয়, আই ডাউট যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো কথা বলবেন কিনা আদৌ, কারণ তারা ভারতের আশ্রয়ে আছেন, তারা কিভাবে কথা বলবেন? ফলে এই যে ব্যাপারটা, এই জায়গাটার থেকে আমাদের রাজনীতিবিদদের উত্তরণ জরুরি। মানে এটা আমি শুধু আওয়ামী লীগের কথাই বলছি না, মানে একটু আগে আপনাকে বললাম আর কি, যে 2015 সালে যখন এই যে বিজেপি ক্ষমতায় আসে তখন মিষ্টি বিতরণ হয়েছে বাংলাদেশে, কিন্তু বিজেপির ক্ষমতায় আসে আসলে মিষ্টি বিতরণের কি, মানে আমরা সেই মিষ্টি বিতরণের ধারাবাহিকতায় কি দেখলাম, বাংলাদেশের কি উন্নতি হয়েছে বিজেপি ক্ষমতায় আসে? কিছু তো হয় নাই। ফলে এই জায়গাগুলির থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের বের হয়ে আসছে, এবং আওয়ামী লীগ এখন যেই কাজটা করছে, তারা এই যে শুভেচ্ছা জানাচ্ছে, খুব উল্লসিত হয়ে উঠছে, এটা তারা বোঝাচ্ছে যে আমরা ভারতে বসে দেশের মানুষের সাথে একটা যুদ্ধ করতে চাই। ডেফিনেটলি বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের প্রতি তাদের যদি দায়বদ্ধতা থাকে, তারা যদি বাংলাদেশের মানুষের প্রতি যদি তাদের দায়বদ্ধতা থাকে, তারা যদি নিজেদেরকে বাংলাদেশের রাজনৈতিক দল বলতে চায়, তাহলে তাদেরকে এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। একটা অন্য দেশ তাদের বারবার ক্ষমতায় বসিয়ে দিবে, এটা কোনো মানে রাজনীতি হতে পারে না আসলে, এটা কোনো মানুষকে এটা কি শুধুমাত্র আওয়ামী লীগই ভাবে না অন্য দলও ভাবে? আপনি দেখেন, মানে অন্য দল বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের মতো কান্ট্রিগুলোর রাজনীতিতে, সেখানে তো ডেফিনেটলি ভূ রাজনৈতিক বিভিন্ন ইকুয়েশন থাকে, কিন্তু এই যে এভাবে মানে একটা দলের নেতা, বিজেপি নেতা, তিনি এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে গিয়ে ফুল দেওয়া এবং তাকে গিয়ে মানে তার নেতৃত্বেই যেন বা একটা যুদ্ধ পরিচালনা করবে, তারা এই ধরনের একটা মনোভাব তো প্রকাশ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং তাদের যে ঘোষিত নীতি, সেকুলারিজম, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সেগুলো তাহলে কোথায়? তো এইটা ধরেন মানে আওয়ামী লীগ যেভাবে করে, অন্যান্য দল হয়তো বা করে, আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে সেটা যেভাবে করছে, যেটা আমি বললাম একটু আগে, যে 2015 সালে মিষ্টি বিতরণ হয়েছে বাংলাদেশে, সেটা অন্যান্য দলও করে, সেটার বাস্তবতা আছে এক ধরনের, ধরেন বাংলাদেশের রাজনীতিতে অন্যান্য দেশের ইয়ের কারণে। কিন্তু আওয়ামী লীগ এখন যেই কাজটা করছে, এটা তাদেরকে হেল্প করবে না, মানে তারা এখন যেই পরিস্থিতিতে আছে বাংলাদেশের রাজনীতিতে, আচ্ছা, এটা হেল্প করবে না। রাকিব আল হাসান, আমি আজকেই একটা ভিডিওতে দেখছিলাম যে সেখানে সাধারণ মানুষ অথবা তৃণমূলের মানুষ এই জায়গায় জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং বিজেপির যারা নেতারা তারা এটা সহ্য করছে না, তারা জয় বাংলার জায়গায় জয় শ্রীরাম বলছে। তো আবার বাংলাদেশের জয় বাংলা বলা নিষেধ, আওয়ামী লীগের স্লোগান হয়ে গেছে ওটা, জয় বাংলা বলা নিষেধ। এইখানে আর এক গ্রুপ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। আবার সীমান্তে আপনি যদি দেখেন, মোটা দাগে জামায়াতের সিট 51টা সংখ্যা অনেক বেশি সীমান্ত এলাকা, ঠিক ওই পাশে বিজেপির সীমান্ত অনেকখানি জুড়েই হচ্ছে, পুরোটা জুড়েই বাংলাদেশের সীমান্ত, যতখানি পশ্চিমবঙ্গের সীমানা, মানে এই আসাম পর্যন্ত প্রায় পুরোটাই হচ্ছে বিজেপির দখলে। তো এই জায়গায় কোনো আপনি যোগসাজশ বা কোনো কিছুর মিল পান কিনা? ডেফিনেটলি মিল পাই। আপনার এই প্রশ্নের উত্তর আমি আরো 3টা টক শোতে দিয়েছি, এখানেও দিচ্ছি। দেখুন, আসলে ব্যাপারটা হচ্ছে কি, প্রতিটা এখনকার যে ভূরাজনীতির যে বাস্তবতা, পৃথিবীতে এখন ওই দেশে ওই টার্মে চলে যাচ্ছে, যে দেশে যে ধর্মের মানুষ বেশি, যে দেশে যে জাতীয়তাবাদ বেশি, সেই দলের হাতে ক্ষমতা বেশি যাচ্ছে। ইভেন এটা ইউরোপও ছড়িয়ে যাচ্ছে, সব জায়গায় এটা একটা পোলারাইজেশনের যুগ এখন চলছে। আর ভারতের আপনি যদি খেয়াল করেন, ভারতের বিশেষ করে বিজেপি যে রাজনীতি, বিজেপি 2025 সাল থেকে তারা হচ্ছে কি আরএসএস তার 100 বছর পূর্তি পালন করতেছে, এবং তাদের যে ওয়ান অফ দ্য ফাউন্ডার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের লোক। এখন এই পশ্চিমবঙ্গে তারা কিন্তু কোনোদিনও ক্ষমতা আসতে পারেনি। 1984 থেকে যখন বিজেপি যাত্রা শুরু করে অফিসিয়ালি, তখন থেকে কিন্তু তারা ক্ষমতা আসতে পারেনি। তাদের এই নির্বাচনের আগ থেকে একটা প্রতিশ্রুতি ছিল এবারে, যে আমরা 100 বছর সেলিব্রেশন তোমাকে উপহার দিব, এবং এই ইলেকশন করার জন্য তার যে নানা ধরনের মেকানিজম ছিল। আপনি যদি ধরেন, তারাই কিন্তু খুব ট্রল করে বলতেছে যে একমাত্র নৌবাহিনী, বিমান বাহিনী ছাড়া সব বাহিনীকে এখানে ইনক্লুড করা হয়েছে। নরেন্দ্র মোদী 4 বার সে এবার ইলেকশন রায় গেল, চানাচুর খেলো রাস্তায়, ঝালমুড়ি খেলো, চানাচুর খেলো। তারপর হচ্ছে কি আপনার ওই আপনার এসআইআর দিয়ে বাতিল করে দিল, 27 লক্ষকে একদম পেন্ডিং রাখলো। মানে এই 27 লক্ষকে পেন্ডিং রাখছে, আর বলে দিছে যে 27 লক্ষ তোমরা এবার ভোট দিতে পারবে না, পরবার ভোট দিতে পারবা। 91 লাখই ভোট দিতে পারেনি আর কি। 91 মধ্যে 60, আমি একটু বলি আপনাকে, 91 মধ্যে হচ্ছে কি 60 লক্ষ হচ্ছে কি যারা অ্যাবসেন্ট ছিল, মারা গেছে, এবং যাদের একাধিক রাজ্যে ভোট আছে এগুলো বাদ গেছে, এগুলো সলিড। কিন্তু অরিজিনালি 27 লক্ষকে তারা বাদ দিল আর কি। এবং এই টোটাল 91 মধ্যে 60 থেকে 65 লক্ষ একেবারে মুসলিম ভোট ছিল। এবং আপনাকে আরেকটা কথা বলে, এই নির্বাচনের আগে তার আরো একটা ফ্যাক্টর ছিল, বিজেপি দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গকে ভাঙার জন্য মানে উঠফেরে লেগেছে। আপনি যদি খেয়াল করেন, তাদের যে প্ল্যান,
তারা কোচবিহার এবং দার্জিলিংকে ভেঙে একটা রাজ্য এবং মালদা এবং পূর্ব মেদিনীপুর থেকে আরেকটা অরিজিনাল পশ্চিমবঙ্গ। কারণ হচ্ছে কি এই পশ্চিমবঙ্গ সবসময় তার সেন্ট্রালকে উত্তপ্ত করে ফেলে এবং এই ইলেকশনের ক্ষেত্রে অনেকে অনেক ফ্যাক্টর মিলায়। আমার কাছে মোটা থেকে দুটো ফ্যাক্টর। একটা ফ্যাক্টর হচ্ছে কি ডেফিনেটলি এখানে এন্টি ইনকামবেন্সি ইফেক্টটা কাজ করেছে, যে দীর্ঘদিন থেকে মমতার যে শাসন, মমতা খুব ভালো শাসনও দেয়নি। এবং আপনি দেখেন এখানে আমি নিজেও কিছুদিন আগে সেখানে ভিজিট করলাম, সেখানে ইনফ্লেশন রেট খুবই হাই, দ্বিতীয় গণবসতিপূর্ণ রাজ্য, এবং তারা যেখানে এখানে যারা গ্রাজুয়েট তারা চাকরি করে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, দিল্লিতে। তো এটাকে তারা আবার পুঁজি করেছে প্রতিপক্ষ। এবং একই সাথে আপনি দেখেন দুইটা ঘটনা মমতাকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। মমতা আর একটা হাসিনা হয়ে উঠতে চেয়েছিল একভাবে, কারণ সে হাসিনা লাস্টে এমন কিছু করতেছিল যে হাসিনাকে ধরাকে সরাজ্ঞান মনে করে, মানে কিছুই মনে করতেছিল না, সে তার ইচ্ছা মতো যা খুশি তা করতেছিল। মমতাও ওয়ান কাইন্ড অফ সেই ধরনের মানে আচরণ তার মধ্যে প্রকাশ পাচ্ছিল। কিন্তু এখানে আপনারা প্রশ্নটা করতে পারেন যে তাহলে কেন বিজেপিকে চয়েস করলে? এখানে তো বাম ফ্রন্ট আছে, কংগ্রেস আছে, আর অনেক দল আছে। কিন্তু ঘটনা হচ্ছে তারা এখানে এই জাতীয়তাবাদটাকে খুব বেশি তারা মানে কাজে লাগলো, এবং তারা এখানে এর আগে কিন্তু তারা একই ফর্মুলা কিন্তু আপনার আসামেও একই ফর্মুলা কাজ করেছে। এখানে এনআরসির কথা বলে অনেক মুসলিম মানুষকে ভোট দিবাদ করে দিয়েছে, এবং তারা এই মানে এই জিনিসটা খুব এই ইলেকশনে খুব কাজ করেছে। যে দেখো আপনি যেটা প্রশ্ন করলেন যে আমাদের জামাত যে 68টা আসন পেয়েছে তার মধ্যে 51টা আমাদের সীমান্তবর্তী, এবং আমাদের যেদিন 12 ফেব্রুয়ারি ইলেকশন হয় তারপর থেকে 13-14 ফেব্রুয়ারি কিন্তু তারা এটা নিয়ে খুব কনসার্ন দেখিয়েছে। এবং একই সাথে তারা কিন্তু এটা বলেছে দেখো এই অঞ্চলটা কিন্তু ওখানকার মুসলিম, এবং তারা তো আমাদেরকে বাঙালি মুসলিম বলে না, তারা বলে রোহিঙ্গা মুসলিম। ওখানকার মুসলিমরা হচ্ছে কি তোমাদের এই জায়গাটাকে তোমাদের অস্থিতিশীল করে ফেলবে, সুতরাং আমাদেরকে ভোট দাও, না দিলে কি তোমাদের কোনো রক্ষা নেই। এই যে আপনি বলছেন জয় বাংলা কেন্দ্রিক থেকে জয় শ্রীরাম, মানে পশ্চিমবঙ্গ যে একটা সেকুলারিজম রাজনীতি প্র্যাকটিস করতো, জয় বাংলা মানে এখানকার পশ্চিমবঙ্গের বাংলার জয়, আর সে এখানকার বলে যে জয় শ্রীরাম মানে ভগবানের জয়, তারা দিলে ভগবানের জয় হবে, মানে যে হিন্দুত্ববাদী রাজনীতির যে ক্যালকুলেশন বা ফর্মুলাটা। তো সেক্ষেত্রে এটা একটা খুব মানে খুব ভালোভাবে এটা কাজ করেছে। এবং এক্ষেত্রে আমাদের কিছু দায় আছে, আমি বললাম ধরেন আপনি ভারতের পক্ষে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ভারত বিরোধিতা এটা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে, আপনি যদি ইন জেনারেল পিপল দেখেন, মানে আওয়ামী লীগের সাধারণ মানুষ, সে আওয়ামী লীগের সুবিধাভোগী না, জাস্ট আওয়ামী লীগ সমর্থন করে, এই মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধীর একটা প্রবণতা আছে। এবং ভারতের এই প্রবণতা থাকাটা খুব স্বাভাবিক, কারণ প্রতিবেশী রাষ্ট্র, এখানে আপনার অনেক হিসাব নিকাশের সম্পর্ক রয়েছে, বিশেষ করে 14 সালের ইলেকশনের পর থেকে। কারণ অনেক মানুষ তো দায়ী করে যে হাসিনা হয়ে ওঠার কারণে ভারতের প্রধানতম দায়ী। কিন্তু এখানে আমাদের কিছু রাজনীতি, হয়তো তারা তখন অফিসিয়াল রাজনীতিবিদ ছিলেন না, তারা বলছেন যে আমরা 7 সিস্টার খেয়ে ফেলবো, 7 সিস্টার গড়িয়ে দিব। ইভেন ডক্টর ইউনূসের কথা বলেছেন যে আমরা ভারত যদি আমাদের দিকে তাকায়, এই জাতীয় একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু 7 সিস্টার থাকবে না। তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু খুব মারাত্মকভাবে ইফেক্ট ফেলেছে, এবং তারা এটাকে পুঁজি করেছে, বারবার এটা বলেছে। এই ইলেকশনের প্রতিটা ফর্মুলাতেই বা ক্যাম্পেইনে এটা কিন্তু বারবার উঠে এসেছে। আপনি দেখেন এই শুভেন্দু অধিকারীকে আমি সবসময় বলি যে সে হচ্ছে ওবায়দুল কাদেরের 5th ওর্স ভার্সন, মানে সে হচ্ছে ক্যাটাগরিতে হিসাব করেন তাহলে ওবায়দুল কাদের 5th ওর্স ভার্সন হবে কিসে, এবং মুখে যা আসে তা বলে। হ্যাঁ, এখন হচ্ছে ধরেন আগে যেটা হতো, এটা আমাদের বড় রিস্কের কারণ। আমি 1 মিনিটে শেষ করি। রিস্কের কারণ হচ্ছে ধরেন আগে অনেক কিছু হচ্ছে, ধরেন কেন্দ্র হয়তো মমতার ঘাড়ে বন্দুকটা রাখতো, কিন্তু ধরেন কেন্দ্র এটা বলতো দেখো আমার কিন্তু ফেডারেল গভর্নমেন্ট আমার কিন্তু পশ্চিমবাংলা সেটা চাচ্ছে না, এই কারণে তোমাকে আমি সিসে দিতে পারছি না। কিন্তু এখন আবার দেখেন, এখন কিন্তু এই যে শুভেন্দু অধিকারীর মতো রাজনীতিবিদরা কিংবা হিমন্ত বিশ্ব শর্মার মতো রাজনীতিবিদরা, কারণ তাদের তো কেন্দ্রে কোনো খুব বেশি প্রভাব নেই, কিন্তু তারা কেন্দ্রে জনপ্রিয়তা হওয়ার জন্য বাংলাদেশকে টার্গেট করবে। এখন বাংলাদেশ বিরোধী বা মুসলিম বিরোধী যদি কোনো কথাবার্তা বলে, তাহলে সে মনে করবে যে কেন্দ্রে তার খুব জনপ্রিয়তা বাড়তেছে, এবং এটার কারণে তাদের মানে আমাদের সরাসরি যে ইফেক্টটা, ধরুন আমাদের এখানে হত্যাকাণ্ড করবে বা পুশব্যাক করবে, কিন্তু এই ইফেক্টটা শুধু তাদের এখানে শুরু হবে, কারণ তাদের পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু তা ঠেলে দেওয়ার জন্য, এবং সামনে যে তাদের অ্যামেন্ডমেন্ট আনতেছে, আমি এটাকে খুব ডেঞ্জারাসলি ভাবে দেখি। এবং এক্ষেত্রে আমি মনে করি যে ধরেন ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে বাংলাদেশের একটা জায়গায় বাংলাদেশ পিছিয়ে আছে। এই জায়গাটা হচ্ছে ধরুন আমরা ন্যাশনাল ক্রাইসিসে কখনো এক হতে পারি না। দুটো উদাহরণ আপনাকে দিই আমি। ধরুন হাসিনার যখন পতন হলো, আচ্ছা আমি 30 সেকেন্ড শেষ করে ফেলি ভাই, আমাকে একটু সময় দিন। 30 সেকেন্ড শেষ করি। সেটা হচ্ছে হাসিনা যখন পতন হলো, তখন কিন্তু রাহুল গান্ধী সরকার তাদের পুরো সব পার্টি কিন্তু তারা মিটিংয়ে বসলো। আবার দেখেন ভারত পাকিস্তান যখন যুদ্ধ করলো কিছুদিন আগে, রাফাল ফাইট নামালো, তখন কিন্তু পাকিস্তানের একেবারে ইমরান খান জেলে, তার পার্টিরাও কিন্তু তাদের ন্যাশনাল পার্টিতে কনসাসে একা হয়েছে। কিন্তু আমরা মনে করি ধরেন আমাদের রাজনীতিবিদরা যারা বিরোধী দল যায়, তখন সে মনে করে যে আমার পশ্চিমা বা বিদেশি একটা আশীর্বাদ লাগবে, আমি ক্ষমতা যাওয়ার জন্য সরকারকে জনবিরোধী করবো। কিন্তু এইটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় ইস্যু। রাষ্ট্রীয় সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার এবং বিরোধী দল, নাগরিক সোসাইটি, সিভিল সোসাইটি সবাইকে এক মিলে কাজ করা উচিত। আচ্ছা, অনেক ধন্যবাদ। সাইফ মুস্তাফিজ, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ভারত সরকারকে আহ্বান জানিয়েছে এবং তারা বলেছেন যে কোনো ধর্ম, বর্ণ বা গোত্রকে টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন যেন না করা হয়। এখন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে জামায়াত ইসলামী সহ মানে দলগুলোর ভূমিকা এবং পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার কোনো মিল আপনি দেখেন? না, আমি আসলে দুইটা প্রেক্ষাপট তো দুই রকম। একটা হচ্ছে যে বিপ্লব পরবর্তী সময়ে একরকম সিচুয়েশন,
কিন্তু এটা সত্য যে আসলে ধর্মের নামে এরকম অনেক কিছু হয়েছে। আমরা দেখছি মাজার ভাঙা দেখেছি, আমরা দেখেছি ওইখানে মানুষকে মেরে ফেলা, মব করে মানুষকে মেরে ফেলা, এবং এরকম ধর্মের নামে কিছু কিছু ঘটনা ঘটেছে। এবং এটাও সত্য যে এটাকেও কিন্তু তারা পুঁজি করেছে যে আমাদের এখানে আমাদের হিন্দু ভাইরা সেফ না, তাদেরকে ভেবে মারা হচ্ছে, সকল হিন্দু ধর্মের ভাইদেরকে বাংলাদেশিরা মেরে ফেলছে। এরকম একটা ন্যারেটিভ কিন্তু ওদের এটা কাজে লেগেছে। এটা কিন্তু মানে যতটুকু না ঘটেছে তার থেকে অনেক বেশি বাড়িয়ে বলা হয়েছে, বা সেইভাবে আমরা দেখেছি রিপাবলিক বাংলা বা এই টাইপের নিউজ মিডিয়াতে মোটামুটি সব কিভাবে, media কাজটা করে হ্যাঁ, এইরকম তারা সবাই এইভাবেই আসলে প্রপাগান্ডা ছড়িয়েছে। আবার এটাও সত্য, এটা আমি মনে করি যে আমাদের কিছু দায়িত্বশীল নেতারাও এরকম অনেক কমেন্ট করেছেন যে চিকেন নেক উড়িয়ে দিব, বা এটা তো আসলে এই স্টেটমেন্টগুলো আমার কাছে মনে হয়েছে সমীচীন ছিল না, বা এটা আসলে সেই জায়গায় আপনার দলের কোনো নেতার আমি আমার দলের জায়গা থেকে আমি বলছি। জি সো আমি সেই দায়ের জায়গাটাই বলছি। তো আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে আমাদের একটু প্রত্যেকেরই একটু রেসপন্সিবল ওয়েতে আসলে কমেন্টগুলো করা উচিত। আমরা জানি যে আসলে আমাদের ইমোশনাল জায়গা, বা এই যে যখন সীমান্তে আমাদের ভাইরা মেরে ফেলে, সো আমাদের একটা ইমোশনাল জায়গা কাজ করে। কিন্তু যখন আমি একটা পলিটিক্যাল জায়গা থেকে রিপ্রেজেন্ট করছি, একটা দেশের দায়িত্বের জায়গা থেকে রিপ্রেজেন্ট করছি, সেক্ষেত্রে আমার অনেক কিছুই ভাবতে হবে। কূটনৈতিক জায়গা থেকে ডিলিংগুলা আমি চাইলেই ভারতের সাথে সব সম্পর্ক শেষ করে দিতে পারবো না। তো সেই জায়গা থেকে আমাদের পলিসিগত জায়গা থেকে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে কিভাবে সামনের দিকে আগানো যায়, সেটা হচ্ছে যে মুখ্য বিষয়। কিন্তু ধরেন আমি যদি মিসাইল বা অস্ত্রশস্ত্রের জায়গায় বলি, মানে ভারতের কাছে তো আসলে আমরা কিছু না, আমাদের এই জায়গাটা তো আসলে অ্যাকচুয়ালি একদমই ফাঁকা। তো সেই জায়গায় তো আমাদের এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, অস্ত্র বা এই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের পলিসি কি হবে, আমাদের গভর্নমেন্ট কি করবে, বা এই জায়গাতে আমার মনে হয় যে আমাদের আরেকটু মনোযোগ দেওয়া উচিত। কারণ ইভেনচুয়ালি আসলে আমাদের এই জায়গাটা একদমই খুবই দুর্বল। আচ্ছা, সেই মনোযোগের জায়গা কি সে ওসমান হাদির মতো বলবেন যে তিনি বলছিলেন কোনো একটা প্রোগ্রামে যে ঘাস খেয়ে হলেও অস্ত্র কেনা উচিত বাঙালি? আমি এটার সাথে হ্যাঁ, আচ্ছা শেষ করে বলবো। আচ্ছা আচ্ছা আমার মনে হয় যে আসলে মানে এটা উচিত। আচ্ছা, রাকিব আল হাসান, জি। সরি, তুহিন খান, আপনি যদি এই বিষয় নিয়ে বলেন যে 5 আগস্টের পর পশ্চিমবঙ্গের কিছু রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশাজীবী যেভাবে উস্কানি দিয়েছে, আলোচনা করেছে, বাংলাদেশি গণমাধ্যম কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে বাংলাদেশি গণমাধ্যমের আচরণ ঠিক ওই রকম, বা এই যে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক মিম অথবা যেটা পশ্চিমবঙ্গে হয়তো ঘটে নাই এরকম কিছু এডিট করেও ছাড়া হচ্ছে, এখানেও কি সেই ধরনের টেন্ডেন্সি আপনি দেখেন কিনা এখানকার মানুষের মধ্যে? না, ডেফিনেটলি এটা তো হয়েছে। মানে ধরেন যেটা বললেন আর কি ওনারা, যে যতটুকু হয়েছে তার চাইতে আরো বাড়িয়ে ভারতীয় মিডিয়াগুলোয় দেখানো হয়েছে সেটা তখন 5 আগস্টের পরে। এবং সেটা দেখানো যখন হয়েছে তখন আমরা এখানে হাসাহাসি করেছি, বা রিপাবলিক টিভির ওই ভদ্রলোক, ওনার নামটা ময়ূখ রঞ্জন সম্ভবত, উনি যখন সারাদিন এরকম এটাই করতো, জোকারি করেছেন, আমরা তখন হাসছি, কিন্তু আসলে ওই জোকারিগুলোর কিন্তু গভীর প্রভাব তখন পড়ছিল পশ্চিমবঙ্গে, সেটা আমরা ভাবি নাই। এবং আপনি খেয়াল করেন যে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ, ইভেন ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু আমাদের এই জুলাই আন্দোলনে সাপোর্ট দিয়েছে। মানে তারা কিন্তু একদম অন রেকর্ড তারা সাপোর্ট দিয়েছে। এই সাপোর্টকেও কিন্তু পরবর্তীতে, যেমন শুভেন্দু অধিকারী বলছিলেন যে যা মমতা তাহাই ইউনুস, উনি এই যে ওনার নির্বাচনী সভায় সেটা বলছিলেন, নির্বাচনী র্যালিতে, ইউনুস যা মমতা তাই। তো এই যে মমতা এবং ইউনুসকে এক করে দেখানো এবং সেটাকে কাজে লাগানো নির্বাচনে, সেটা তারা এই যে বাংলাদেশের যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে 5 আগস্টের পরে, সেই পরিস্থিতিগুলোকে কাজে লেগেছে। আপনি দেখেন যে মানে এটা ডেফিনেটলি বলা উচিত যে পরিস্থিতিকে কাজে লাগিয়েছে বলতে কি ওই পরিস্থিতি এরকম ছিল বাংলাদেশে? না, পরিস্থিতি ছিল না, কিন্তু পরিস্থিতি আসলে আমরা যদি ঘটনাগুলি, আমরা তো অনেক ঘটনা আমাদের স্মৃতিতে থাকে না। আপনি দেখেন, খেয়াল করেন, ওই যে ইয়ের ঘটনাকে কেন্দ্র করে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে কিন্তু চিটাগাংয়ে ভারতীয় হাইকমিশনে অ্যাটাক হয়েছে। সেটার বিপরীতে আবার কলকাতায় বাংলাদেশের হাইকমিশনে সেখানেও অ্যাটাক হয়েছে এক ধরনের। তারপরে আপনি দেখেন যে কি বলা যায়, বিভিন্ন ধরনের ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে ইয়ে হয়েছে, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, সেগুলো ভাঙচুর হয়েছে। তারপরে মার্চ ফর গাজা, যখন আমরা এই যে গাজা বা ফিলিস্তিন হামলার বিরুদ্ধে আমরা যখন বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানাচ্ছিল, সেখান থেকে আমরা দেখলাম যে একদল মানুষ তারা বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন ধরনের দোকানপাট সেখানে হামলা করছে, লুটপাট করছে। এই যে পরিস্থিতিগুলি, মানে এই পরিস্থিতিগুলি কতটুকু সিভিয়ার বা কতটুকু আসলে
মানে এটার প্রভাবটা পড়েছে সেটা আমরা এখানে বসে থাকলে হয়তো বুঝবো না। সেটা আমরা যদি পশ্চিমবঙ্গে থাকতাম তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম। মানে সেখানকার যারা আমাদের সাপোর্ট দিয়েছে জুলাই পরবর্তী সময়ে আমরা তাদের সাথে যখন কথা বলেছি, দেখেছি যে তারা খুবই কোণঠাসা এবং তারা খুবই বিমর্ষ। তারা বলছে যে আমরা তো তোমাদেরকে সাপোর্ট দিছি, কিন্তু এখন তো কিছু বলতে পারছি না। এখানকার জনগণ যখন আমাকে ধরছে, কিছু বলতে পারছি না। মানে আপনি দেখেন দীপুচন্দ্র দাসের ঘটনাটা কিন্তু ভয়াবহ রকম একটা ঘটনা, কিন্তু অনেক কিছু তৈরি করতে পারে। আপনি ওসমান হাদির ঘটনাটা দেখেন, একটা ঘটনা বাংলাদেশ কাঁপিয়ে দিল। তো এরকম দীপুচন্দ্র দাসের ঘটনাটা কিন্তু ওই একটা ঘটনা কিন্তু অনেকখানি কাঁপিয়ে দিয়েছে। আপনি গ্লোবাল মিডিয়া বলেন বা আর পশ্চিমবঙ্গের মিডিয়া, তার তো বাড়িয়ে ছাড়িয়ে বলার অভ্যাস আছেই। ফলে আমরা তো সেই সংযমটা, সেই জায়গাটা আমরা তো দেখাতে পারিনি। ইভেন আপনি দেখেন যে 5 আগস্টের পরে ওই যে ধর্মীয় অবমাননার নামে যেই হত্যাকাণ্ডগুলি হয়েছে, যে হামলাগুলি হয়েছে, তার মধ্যে বড় একটা অংশ সংখ্যালঘু সম্প্রদায়। এবং খুলনায় একটা ঘটনা ঘটেছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের একজনের উপরে। এরপর এরকম আরো অনেকগুলি ঘটনা দেখবেন। এই ঘটনাগুলির মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ছিল। তারপরে আপনার একটা ফ্যাক্ট চেকিং সংস্থা তারা রিপোর্ট করেছে যে টিএমডি নামে, টোটাল মালাউন ডেথ, এই ধরনের নামে আমাদের এখানে বিভিন্ন গ্রুপে আর কি, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপ খোলা হয়েছে। তো এই যে ঘটনাগুলি ছোট ঘটনা বা বড় ঘটনা সেই তর্কে না গিয়েও এটা বলা যায় যে এই ঘটনাগুলি যখন কলকাতার প্রেক্ষিতে উপস্থাপিত হয়েছে বা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে, ভারতের প্রেক্ষিতে উপস্থাপিত হয়েছে, বিজেপি নেতারা যখন উপস্থাপন করেছেন, তখন সেখানে এই ঘটনাগুলি একটা সিভিয়ার পরিস্থিতি তৈরি করেছে। এবং এই কারণেই মমতা মানে ইউনুস এই কথাটা কখন বলেন শুভেন্দু, যখন আসলে ইউনুসের একটা ব্যাড ইমেজ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, তখন মমতা মানে ইউনুস বলায় তার নির্বাচনী ফায়দাটা হয়েছে। ফলে এখন দেখেন বাংলাদেশে যেটা মানে কলকাতায় এখন যেটা হচ্ছে, কলকাতায় ধরেন এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস একটা মসজিদ বাড়ি রোড, সেটার নাম পাল্টে নেতাজি সুভাষচন্দ্র বোস রোড বানিয়ে দেওয়া হয়েছে। মানে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি তারা ক্ষমতাও নেয়নি, তার আগে এই অবস্থা। তারপরে আরো একটা এরকম সিরাজউদ্দৌলা চত্বর নাকি, সেটার নাম পাল্টে ওই আরেকজন হিন্দু নেতা বা কারো নামে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানেও দেখেন একই ঘটনা ঘটেছে। এই যে আপনার ঢাকা ভাঙা মাওয়া যে এক্সপ্রেসওয়ে, সেখানে জাতির জনক ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেসওয়ে দিয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন কিনা আমি জানি না। মানে এটা খুবই প্রথমত হলো জাতির জনক ইব্রাহিম আলাইহিসসালাম সড়ক, এই ধরনের নামকরণ, এটার কোনো যুক্তি হয় না আসলে। ধরুন আমরা তো যদি রাসূল সাহাবাদের নামে যদি রাস্তা রাখতে হয়, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা রাখতে পারি। কিন্তু একটা সড়কের নাম, সেটা নানান ধরনের ইমপ্লিকেশন আছে। আপনি সেখানে নাম লিখবেন, কেউ মুছবে, সেখানে মানুষ পারাবে, মানে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। মানে এখানে একটা ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার আছে। ফলে ওইখানে আসলে আমরা নবী রাসূল সাহাবীদের নামে রাস্তার নাম রাখি। যখন আমি ওখান দিয়ে আসি তখন দেখলাম যে ওই নামটা অথচ সরকারি, আপনি জানেন কিনা আমি জানি না, ইন্টারিমের আমলে কিন্তু সরকারিভাবে এই নাম চেঞ্জ করা হয়েছে। আগে যেই নাম ছিল সেটা চেঞ্জ করে ভাঙা মাওয়া এক্সপ্রেসওয়ে করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট কোনো পদক্ষেপই নেয় নাই যে ওইখানে ওই অফিসিয়াল নামটা বসাবে। কেন নেয় নাই আমি জানি না কেন নেয় নাই। মানে এটাই আর অন্তর্বর্তী সরকারি যদি নাম ওইভাবে রেখে থাকে, তারা কেন নামটা ঝুলাই দেয় নাই? হ্যাঁ, মানে সেইটাই, অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু নামটা চেঞ্জ করা হয়েছে, তারা কিন্তু ঝুলাই নেই, ওই নামটা কিন্তু সরায় নেই, ওটা এখনো ওভাবে আছে। কেন আছে, কি হচ্ছে, মানে এটা আমি জানি না আসলে। আচ্ছা, তো এই ব্যাপারগুলি, এই ব্যাপারটা জিজ্ঞেস করি বিভিন্ন জায়গায়। রাকিব, আপনাকে জিজ্ঞেস করি যে এই ব্যাপারটা আপনারা আসলে কিভাবে দেখেন? অন্তর্বর্তী সরকারি বা কেন পারলো না? এই সরকারি বা এখনো সেই রাস্তাটার নাম যদি চেঞ্জ করা থাকে, ভয়ে বা এখনো কোনো মবের আশঙ্কা আছে কিনা? এই সরকার কি একটু ভীত কিনা? তার আগে একটু পিছনে ফিরি। দেখুন হচ্ছে, ধরুন আমাদের যে নামকরণের যে রাজনীতিটা, এটা আমার কাছে খুব ভালো লাগে না। মানে এটা কেন দরকার আমি জানি না, কিন্তু এটার কিছু কিছু নাম হাসিনার সময় চেঞ্জ করা উচিত ছিল। যেমন হচ্ছে ধরেন অনেক জায়গায়, ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় করলো। আমি জানি না, অনেক এরকম চেঞ্জ হয়েছে। ধরেন শেখ রাসেলের নামে অনেক প্রতিষ্ঠান, শেখ রাসেল তো বাংলাদেশের কন্ট্রিবিউশন নাই। আবার শেখ হাসিনা করলো কি এককভাবে তার পরিবারের 14 গোষ্ঠীর নামে সব নামকরণ করে ফেললো। শেখ হাসিনা সবচেয়ে বড় যে কাজটা করছে, জি আন্তর্জাতিক বিমানবন্দর নামটা চেঞ্জ করছে। ইন্টারেস্টিং বিষয় কি, জি আন্তর্জাতিক বিমানবন্দর নামটা চেঞ্জ করতে সে 1200 কোটি টাকা খরচ করছে তখন। এবং পৃথিবীতে এখন অনেক এয়ারপোর্টে এখনো কিন্তু জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লেখা ওঠে। আপনি যদি চেক ইন করেন, জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন ওঠে। আমি অনেক জায়গায় পাইছি এখনো। এখন ওই সময় একটা মজার কাহিনী বলি আপনাকে। ধরেন শেখ হাসিনা তখন জি আন্তর্জাতিক বিমানবন্দর নামটা চেঞ্জ করে সে কিন্তু আওয়ামী লীগের কারণ নামে দেয় নাই, বা বাংলাদেশের স্বাধীনতার বা বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের জন্য এমন কারণ নাম দেয় নাই। সে এমন একজন নাম দিল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। হযরত শাহজালাল যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বাংলাদেশি কেউ? বাঙালি কেউ? তিনি বাঙালিও না। বাংলাদেশ সৃষ্টি 600 বছর আগে তিনি বাংলাদেশে আসছেন। তিনি মনে সম্ভবত টার্কির নাগরিক, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন। উনি এটা কেন দিলেন? কারণ উনি জানতো কোনোদিন বাংলাদেশ যদি ক্ষমতা যদি চেঞ্জ হয়, বা হাসিনা ছাড়া অন্য কেউ আদার দেন বিএনপি যদি কেউ ক্ষমতা আসে, ধর্মীয় সেন্টিমেন্টের কারণে সেটা চেঞ্জ করতে পারবে না। সুতরাং যখন অতিরিক্ত বিতর্ক এড়াতে চায়, তখন এরকম ধর্মীয় জিনিসগুলো আশ্রয় নেয়। এটা আমাদের এখানে কমন কালচার। না, এই সরকার কেন এই নামটা
রেখে দিয়েছে এখনো এই ঢাকা মাওয়া সড়ক? এই সরকারের বয়স মাত্র 2.5 মাস। এখন এই সরকারের তো মাথায় যদি আপনি যদি বলেন যে সে 2.5 মাসে এটা করে না কেন সেটা করে না কেন, তার আসার পর তো আপনি দেখেন সে তো ঝড়ঝান্ডার মধ্যে যাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তেলের যে বাজার ছিল, হামের অবস্থা, হাওয়ারের যে অবস্থা, আবার যে সংসদের প্রথম অধিবেশনে যে অধ্যাদেশগুলো পালন করা, এখন আপনি যদি 2.5 মাস বয়সে একটা সন্তানের কাছে যদি তারও সন্তান আশা করেন তাহলে তো এটা দুঃখজনক। তবে আমরা আশা আমি করবো যে এখানে সরকার একটু ভাইয়ের সাথে একটু নোক্তা দিতে চাই, সেটা দেন। হলো যে রাকিব ভাইয়ের সাথে একটু আমি 10 সেকেন্ড বলি। সেটা হলো যে ইন্টারিমের সময় আমরা দেখেছি যে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ফ্যামিলির নামে যে হিউজ এই যে বিভিন্ন স্থাপনার নাম, সেটা চেঞ্জের পাশাপাশি কিন্তু মুক্তিযুদ্ধের অন্যান্য অনেক অবদান বাসা, রাখছে, right, তাদের right. নামও চেঞ্জ করা হয়েছে। এরকম ঘটনা কিন্তু এই নতুন সরকারের সময় ঘটেছে। সিরাজগঞ্জে ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজের নাম চেঞ্জ করে কিন্তু সিরাজগঞ্জ মেডিকেল এখানে আমি মনে করি এটা এই জায়গাগুলি right, right. আসলে মানে Right, এটা হচ্ছে ধরেন এখানে আবার কিছু অতি উৎসাহ আছে। ধরেন এই জিনিসটা নিয়ে তো ধরেন কোথা কি কার নাম চেঞ্জ করবে, কোথা কি করবে না, এটা নিয়ে তো সারাক্ষণ প্রাইম মিনিস্টার বসে থাকে না। আমার ধারণা যে যারা সিনিয়র মন্ত্রী, ক্যাবিনেটে যারা সিনিয়র কিচেন ক্যাবিনেটের মন্ত্রী, তারা ওটা নিয়ে বসে থাকে না। এক্ষেত্রে ধরেন কিছু অতি উৎসাহী লোকজন কাজ করে, অতি উৎসাহী বুদ্ধিজীবী কাজ করে, অতি উৎসাহী সাংবাদিক কাজ করে। ওই সময় ভাইকে একটা প্রশ্ন করছিলেন, এটা আমি একটু দিয়ে একটা ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, গল্পটা বলি। বললেন না যে পশ্চিমবঙ্গে যখন সরকার যদি চেঞ্জ হয় আওয়ামী লীগ কেন উৎসাহিত হয়। একটা ছোট একটা ঘটনা বলি। মানে এক ভদ্রলোক আছে, ভদ্রলোক খুবই জনপ্রিয় সাংবাদিক, সব টকশোতে যায়। এখনো টিভি করলে কোনো চ্যানেলে পাবেন, আপনাদের চ্যানেলও আসে, নাম বলবো না। যখন ডোনাল্ড ট্রাম্প, বললে কি হবে? না নাম বলবো না আমি, নাম বললে চাকরি থাকবে তো। যে ডোনাল্ড ট্রাম্প, আমি না নাম বলবো না আমি, যাই হোক, এখন সিরিয়াস আচ্ছা, যেহেতু উনি বলেন। এখানে নাই। জি। যেহেতু ডোনাল্ড ট্রাম্প যখন লাস্টবার যখন ক্ষমতা আসলো তখন উনি আমাকে ফোন দিলেন। হ্যাঁ, ফোন দিয়ে বললেন যে রাকিব ঘটনা তো ঘটে গেল। বলছে কি হয়েছে? বলছে ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতা আসতেছে, সে নরেন্দ্র মোদীকে ফোন করবে, নরেন্দ্র মোদীকে ফোন করে বলবে যে হাসিনাকে তো আমরা চাই নাই, তোমরা জোর করে দিয়ে গেছো। ওয়াকারকে ফোন করবে, তখন নরেন্দ্র মোদী সেনাপ্রধান ওয়াকারকে ফোন করবে যে হাসিনাকে সসম্মানে তোমার দেশে নিয়ে যাও। ঠিক আছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তারপরে এই যে যখন সুবন্ধু যখন জিতে যাচ্ছিল না, ভোট ফলাফল তো সকাল থেকে তার দিকে হাওয়াটা গেল। সকাল থেকে উনি আমাকে 3বার ফোন দিলেন, আমি ঘুমিয়েছিলাম, ওনার ফোন দেখে আমি ফোন ধরি না, কারণ আমি জানি উনি কি বলবেন। তো এই ব্যাপারটা হচ্ছে কি, ধরেন মানে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা, ধরেন মানুষের মধ্যে একটা কমন পারসেপশন থাকে যে অমুকের আশীর্বাদে আমি ক্ষমতা আসতেছি, এবং শুধু তাই না, আমাদের বিরোধী শক্তিরাও, ধরেন এখন কিন্তু জামাত বলেন, ইন সাম এক্সটেন্ট এনসিপিও বলে যে তারেক রহমান, অলরেডি উনি বলছে যে খলিল সাহেবকে কারা বসাইছে। আপনি তো প্রশ্ন বললেন তারেক রহমান নাকি মুসলাকা দিয়ে আসছে, তারেক রহমান নাকি ভারতের আশীর্বাদে আসছে। না আপনি বলেন না, মানে বিরোধী পক্ষরা এগুলো বলে, আপনি খলিলের বিষয়ে বলছেন নাকি এটা? তো এখন এই ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি কিভাবে কাদম্বিনী কারিয়ে মরিয়া প্রমাণ করলে যে সে মরে নাই। ব্যাপারটা হচ্ছে ধরেন বাংলাদেশ ফার্স্ট নীতির জন্য, মানে বিএনপির যদি আপনি কথা বলেন, আমি বলি আপনাকে একটা উদাহরণ দিই। তারেক রহমান তখনও বাংলাদেশে ফিরেনি। ফেরার আগে উনি বিবিসি বাংলা যে ইন্টারভিউ দিয়েছে, খুব হার্ডলাইনে ইন্টারভিউ দিয়েছেন। উনি ধরেন প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করেছেন। উনি ধরেন পুশব্যাক, বর্ডার কিলিং, কিংবা অসম চুক্তি, আন্তর্জাতিক নিয়ম হিসেবে পানির হিসাব। তারপর আপনি দেখেন গত 1.5 বছরে বিএনপি আগরতলা লং মার্চ করেছে, তিস্তার জন্য আহ্বাহে তিস্তা বাঁচাও, এটা লং মার্চ করেছে। তারপরে ধরেন পররাষ্ট্র মন্ত্রী তিনি সাথে সাথে জয়ের আগেই, মানে এই বর্ডার কিলিং এর আগেই, মানে এই প্রতিবাদটা উনি জানিয়েছে, আগে একটা আগাম সতর্কবার্তা জানিয়েছে। আচ্ছা। তারপরও আপনাকে কিভাবে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ ফার্স্ট নীতি? এখন তারপরে যদি আপনি কোন জায়গায় সঠিক ডিপ্লোমেসি যদি অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে আপনি প্রশ্নের জায়গায় রাখতে সাইফ পারেন। মুস্তাফিজ, এটা কি অনেক আসলেই অনেক বড় সিদ্ধান্ত, এই যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সড়ক, সেইটা ধরেন আপনারা বলতে যে এখন অনেকেই বলে যে এনসিপির যেহেতু 2-1 জন সরকারে ছিল, আর কোনো দলের এরকম প্রকাশ্য কেউ ছিল না, তো আপনারাও ওই সময় সিদ্ধান্ত ছিল নিয়ে, ওই পার্টে খলিল সাহেবও ছিলেন, হ্যাঁ, বর্তমান আইনমন্ত্রীও তো ছিলেন। আপনাদের মানে সেই সময় কি আপনাদের সিদ্ধান্ত এরকম ছিল যে এই রাস্তার নাম এরকম, এটা সাইনবোর্ড জাস্ট তারা আমাদের সাইনবোর্ড সিদ্ধান্তে ঝুলিয়ে দিয়েছে, কিছু এটা মব যায় আসে করে। না, আর আমরা গভর্নমেন্টের পার্টও ছিলাম না, সো এটা নিয়ে আসলে আপনারা গভর্নমেন্টের পার্ট ছিলেন না, এনসিপি ডেফিনেটলি না। এনসিপি আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা মাহফুজ আলম বা নাহিদ ইসলাম, তারা গভর্নমেন্টে ছিল না। হ্যাঁ, গভর্নমেন্টে তারা ছিলেন, ইন্ডিভিজুয়ালি আকারে তারা ফাংশন করছিলেন। তারা তো এনসিপির মুখপাত্র হয়ে তো ওইখানে ফাংশন করছেন না। তখন NCP ছিল। এবং ওইখানে যারা মেইনলি কি মেকার যারা ছিলেন, তারা বর্তমানে গভর্নমেন্টের পার্ট হয়ে আছেন। মেইনলি কি মেকারের মধ্যে এরা আপনি ছিল না। আইনমন্ত্রী, একটা এবং দেশের সরকার আইনমন্ত্রী, প্রধান তখনকার, একটা দেশের তিনি আইনমন্ত্রী। যখন নিজে বলেন মুখে যে আমাকে এই ছাত্ররা বসিয়েছে, আমাকে এই বৈষম্য বিরোধী এটা তো ছাত্র ডে ওয়ানের আন্দোলন কথা যারা আপনি বলছেন। ইউএসএ তে গিয়ে কথা বলেছেন। আচ্ছা, না, ব্যাপারটা হয়েছে যে এটা তো সত্য, এই জুলাই গণ অভ্যুত্থান তো এই ছাত্র জনতার মাধ্যমেই হয়েছে। তো উনি সবাইকে অ্যাড্রেস করেছে বলে আমি মনে করি, এখানে নট ইন্ডিভিজুয়ালি সবাইকে তো address এনসিপি করেন কে নাই। বা উনি তো সবাইকে অ্যাড্রেস করেন নাই, উনি কি আলাদা করে নাম বলেছেন? উনি আলাদা করে এইটুকু বাস্তবায়নে বলেছে যে বলেছেন উনি। আমাকে এই ছাত্ররা, এই শব্দটা মনে আছে। যে ছাত্ররা, হ্যাঁ, তা আমার মনে হয় না তো শুধু আমরাই ছাত্র বা
আমার মনে হয় বাংলাদেশের অন্য সবাইকে তো তিনি অ্যাড্রেস করেছেন। না, তিনি মাহফুজ আলমকে যখন তিনি সেখানে Mastermind পরিচয় হিসেবে করিয়ে পরিচয় করে দিয়েছেন দিয়েছেন। মাস্টার মাইন্ড হিসেবে, সেটা তো এবং এই প্রথমের ছেলেপেলেরা দিকে সেখানে তার সাথে সফরসঙ্গী হিসেবে যারা গিয়েছিলেন তাদেরকে মেনশন করে যে আপনি যদি দেখেন যে যিনি যখন আসলেন সেখানে রিসিভ যখন যারা করতে গেলেন, স্বাভাবিকভাবে নাহিদ ইসলাম থেকে শুরু করে সে সময় জুলাই গণ অভ্যুত্থানে যারা সামনের সারির যারা ছিলেন তারা ছিলেন, তো তিনি সেই জায়গা থেকে এইভাবে অ্যাড্রেস করেছেন এবং তখন ইন্ডিভিজুয়াল আকারে তারা ফাংশন করছিলেন না। এই প্রত্যেকটা প্রতিনিধি আসলে পুরো বাংলাদেশের সবাইকে রিপ্রেজেন্ট করছিল। তো আমার মনে হয় যে উনি ওই আঙ্গিকে বলেছেন। আর এই নামকরণের এই রাজনীতিটা আমিও কোনোভাবে সমর্থন করি না, স্পেশালি কিন্তু এটা করি যে আওয়ামী লীগের নামে এই যে 14 গোষ্ঠীর নামে যা আছে এটা একবারে আসলে মুছে ফেলা দরকার। এই নামকরণের যে প্র্যাকটিসটা এটা আসলে এই আওয়ামী লীগ থেকে এসছে এবং টু সাম এক্সটেন্ড বিএনপির মধ্যে না, বিএনপির মধ্যে আসলে এরকম আমি দেখিনি খুব একটা প্রবণতা আছে। তবে আমার মনে হয় যে এখন এই কালচারটা চেঞ্জ করা উচিত। বরঞ্চ আমাদের তো অনেক বড় বড় নেতা ছিলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস যদি বলি সেখানে অনেক বড় বড় ফিগার ছিলেন। কিছু ক্ষেত্রে আপনি যদি ধর্মীয় কাউকে কোনো জায়গার নাম দিতে চান, সেটা যদি আপনার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে হতে পারে এবং জনগণের একটা সমর্থন আছে, আকাঙ্ক্ষা আছে, সেটা হতেই পারে। কিন্তু এইটা আসলে মেজর বিষয় না। আমার মনে হয় যে কাজ করাটা গুরুত্বপূর্ণ, মানে সরকার কি কাজ করছে, আচ্ছা রাদার হচ্ছে যে নাম কি আচ্ছা করছে। আমরা যেহেতু আজকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করছি, যেহেতু নতুন সরকার আসলো, নতুন সরকার তারা শপথ নিল, বাংলাদেশের সরকারের সাথে একটা মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার যখন ছিল তখন এই যে আপনার বিভিন্ন ইস্যুতে বেশ মুখোমুখি অবস্থানে আমরা দেখেছি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এবং তারা প্রকাশ্যেই ডক্টর ইউনূসকে শত্রু বলে মনে করতো এবং সেইভাবেই তাদের স্টেটমেন্টগুলো ছিল। এখন নতুন সরকার আসছে, বাংলাদেশেও নতুন সরকার, সামনের দিনে কোনো শঙ্কা আপনার কি মনে হয় যে বাংলাদেশের নাগরিক হিসেবে যারা আছেন এখানেও থাকা উচিত? পুশিনের কথা বলা হচ্ছে বিশেষ করে, আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এরকম একটা শব্দ আমরা দেখলাম, শব্দ বন্ধ দেখলাম। তিনি যদি হুঁশিয়ারি দিয়ে বলে থাকেন, তিনি আসলে এটা আলোচনার খাতিরেই দিয়েছেন নাকি সত্যি সত্যিই তারা ওই ভাবাপন্ন মনোভাব তারা রাখেন যে হ্যাঁ ভারতের সাথে এই জায়গায় আমরা চোখে চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতেই আলাপগুলো চালিয়ে যাব? দেখেন, আমরা এই মুহূর্তে যেই রকম মানে হিস্ট্রিক্যালি আমরা মানে ইতিহাসের ধারাবাহিকতায় যেই একটা সময়ে এসে পৌঁছেছি, আবারও আমাদের সেই পুরাতন স্মৃতিগুলি মনে পড়ছে। মানে এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে মানে ধর্মকে পুঁজি করে বা ধর্মীয় সেন্টিমেন্টকে পুঁজি করে যে রাজনীতি করার একটা মানসিকতা এবং সেইটার মাধ্যমে যে একটা যে সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি, আমরা যেটাকে সোশ্যাল ফ্যাব্রিক বলি, সেটাকে নষ্ট করার যে একটা প্রবণতা, সেটা আমরা এই বাংলায় দেখেছি। এবং আমরা ওপার বাংলায় তো সেটার মানে আরো সিভিয়ার অবস্থা, মানে এটার সাথে কোনো তুলনা চলে না। সেখানে একটা গভর্নমেন্টই আসছে যারা বলছে যে ধর্ম পরিবর্তন করতে হবে, সব হিন্দু ঘরে তুমি ধ্বজা উড়িয়ে দাও, মুসলিমদেরকে আলাদা করে দিতে হবে, এদের ধর্ম পরিবর্তন করতে হবে। ফলে মানে এটা একটা বিভৎস ব্যাপার। এখন এই জায়গার থেকে, পলিসিগত জায়গার থেকে দুই সরকার, বাংলাদেশের যেই সরকার আছে এবং ভারতের যেই সরকার আছে, তাদের জায়গা থেকে ডেফিনেটলি সামনের দিনে, এবং এখানের দুই দেশে যে দুই ধরনের রাজনীতির উত্থান হচ্ছে, সেই জায়গা থেকে সামনের দিনে দুই দেশের জনগণেরই, আমি জনগণের কথা বলি কারণ আসলে হয় কি, আমরা যখন বাংলাদেশেও এই ধরনের রাজনীতির উত্থান, বাংলাদেশে এই ধরনের রাজনীতির উত্থান হতেই পারে, কারণ আমরা যদি বলি মানে ধরেন যে হতেই পারে নাকি হয়েছে, মানে ডেফিনেটলি সেটার লক্ষণ দেখছি, সিমটম দেখছি। এখন আমি বলবো না, কারণ বাংলাদেশে এখনো আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন বা এখনো আমাদের বাংলাদেশে কোনো নেতা এরকম বলে নাই যে হিন্দুদেরকে ধর্মান্তরিত হতে হবে। ফলে আমি সেই জায়গা থেকে কম্পেয়ার করব না, কিন্তু আমি বলছি সংখ্যাটা আছে। এবং অপর পাশে মানে পশ্চিমবঙ্গের ঘটনাবলী এখানকে উৎসাহিত করবে এবং মানে এটাকে তারা ইয়ে করবে, পুঁজি করতে পারে। এখানকার যারা আছেন, যারা ওই ধরনের রাজনীতি করতে চান, তারা এটাকে পুঁজি করতে পারেন। এই ধরনের একটা মানে সিরিয়াস সম্ভাবনা এখানে আছে। ফলে সেদিক থেকে আমাদের সামাজিক জায়গা থেকে ডেফিনেটলি যখন আমরা ভারতের কথা বলি, তখন আমরা ভারতের সরকারের কথা বলি, পলিসির কথা বলি, আমরা কিন্তু জনগণের কথা বলি না। জনগণকে কিন্তু আমরা বিরোধিতা করি না। ফলে পশ্চিমবঙ্গের যেই জনগণ, তাদের কাছ থেকে আমরা অত্যন্ত দায়িত্বশীল এই মুহূর্তে। কারণ দেখেন, এই যে জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগানের কথা হলো, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যেই লড়াই, সেই লড়াইয়ে বাঙালি জাতীয়তাবাদ তাদের একটা ইয়ে হয়ে উঠছে, হাতিয়ার হয়ে উঠছে। তারা জয় বাংলা বলছেন, তারা ইয়ে করছেন। কিন্তু রবীন্দ্রনাথ দেখেন, এই যে রবীন্দ্রনাথের আজকে কালকে বা আজকেই মনে হয় জন্মবার্ষিকী ছিল, সেখানে মোদি, হ্যাঁ গতকালকে মোদি, তারা রবীন্দ্রনাথকে খুব ভক্তি দিচ্ছেন। আবার পশ্চিমবঙ্গে যারা মোদি বিরোধী, যারা বিজেপি বিরোধী, তারাও রবীন্দ্রনাথকে ভক্তি দেন। এই যে রবীন্দ্রনাথ মুখোমুখি, কোন রবীন্দ্রনাথকে তারা জেতাবেন পশ্চিমবঙ্গে?
তাদের যেই বাঙালি জাতীয়তাবাদের কথা তারা বলেন, তারা বিজেপির বিরুদ্ধে সেটাকে শক্তিশালী অস্ত্র করে তুলতে পারবেন কিনা, জনগণ বিজেপির এই রাজনীতিকে প্রতিহত করতে পারবে কিনা, এটা তাদের দায়িত্বশীল হওয়ার ব্যাপার আছে। শুধু তারা যে প্রায় বাংলাদেশকে দোষারোপ করেন, সেই দোষারোপের রাজনীতি থেকে তাদের বেরিয়ে আসতে হবে। সিরিয়াস সম্ভাবনা আপনি দেখেন যে বাংলাদেশে ওই ধরনের রাজনীতি মানে উস্কে যেতে পারে, বা তারা যারা এই ধরনের পোষণ করেন কারা এই ধরনের মনোভাব পোষণ করে যে বাংলাদেশে হিন্দুদের বলবে যে ধর্মান্তরিত হইতে হবে তোমার, না সেটা না, আমি আপনাকে আগেই না, আমি কিন্তু এটা আগেই বলেছি যে এই ধরনের এখনো বাংলাদেশে কোনো নেতা এই ধরনের কথা বলে নাই, ফলে সেটা কম্পেয়ার করা যাবে না। কিন্তু সম্ভাবনার কথা বলছি, না সেই সম্ভাবনা কাদের মধ্যে দেখেন? মানে ধরেন সেটা আমরা দেখতে পাবো। আমরা কিন্তু এই যে কিছু কথা আমি এখানে বললাম এর আগের প্রশ্নের উত্তরে, সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন বাংলাদেশে অনেক মানুষ, যেমন এই যে আপনি ইভেন এখনো যদি সোশ্যাল মিডিয়ায় যান, এই যে বিজেপি যেই ঘটনাগুলি ঘটাচ্ছে পশ্চিমবঙ্গে, সেগুলির প্রতিক্রিয়ায় বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় অনেকেই কি ধরনের অনেকে মন্তব্য করছেন সেটা আপনি যদি দেখেন, দেখবেন যে সেখানে অনেক ধর্মীয় বিদ্বেষ আছে, ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলছে এখানে মানুষ। সেটার স্কেলে, মানে স্কেলের জায়গা থেকে যদিও অনেক কম পশ্চিমবঙ্গের তুলনায়, কিন্তু সেটা কিন্তু হচ্ছে। এবং সেটা আমি বলছি যে এই পশ্চিমবঙ্গের যে সমস্ত ঘটনা ঘটছে সেটার প্রতিক্রিয়ায় এটা আরো সিভিয়ার হয়ে উঠতে পারে। এবং আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, সেটা হলো যে ক্ষমতায় আমি একটু শেষ করি 5 সেকেন্ড, যে ক্ষমতায় এখনো তো বাংলাদেশে আসলে ক্ষমতার ফ্যাব্রিকটা এখনো এক ধরনের একটা পজিশনে আছে, কিন্তু যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন বা যারা এই জিনিসগুলোকে পুঁজি করে রাজনীতি করতে চান, তারা আসলে ক্ষমতায় আসলে কি ধরনের শাসন আমাদের উপহার দেবেন সেটার প্র্যাকটিক্যাল কোনো কথা, মানে প্র্যাকটিক্যাল কোনো প্রতিশ্রুতি তারা এখনো জনগণের সামনে হাজির ওইভাবে করতে পারেননি। ফলে জনগণের মধ্যে শঙ্কাটা রয়ে গেছে। এই শঙ্কার কারণেই কিন্তু এবার বিপুল একটা থাকা সত্ত্বেও ধর্মীয় রাজনৈতিক দলগুলি কিন্তু সেভাবে ভোট পান নাই ওই শঙ্কাটার কারণে। ফলে এই শঙ্কা তারা কিভাবে দূর করবেন পলিসিগত জায়গাতে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই শঙ্কাটা কিন্তু বাংলাদেশের রিয়েল শঙ্কা, যেটা ভোটের ফলাফলে দেখা গেছে। ফলে সেই জায়গা থেকে ডেফিনেটলি আমাদের সতর্ক হওয়ার ব্যাপার। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে মানে এই আলোচনার বাইরে যে গত 24 ঘন্টায় আমাদের দেশে 12টা হত্যাকাণ্ড হয়েছে, ইনক্লুডিং এই সীমান্তের হত্যা সহ। সেটা খুব কনসার্নিং একটা বিষয় যে আমাদের ডে বাই ডে আমাদের নিরাপত্তার বিষয়ক যে জায়গাগুলো আছে সেটা আসলে খুবই হুমকির দিকে যাচ্ছে। এবং একটা পরিবারে আমরা দেখলাম যে 5 জনকে জবাই করে মেরে ফেলা হয়েছে। তো নিজের ঘরে আসলে আমরা সেফটি ফিল করতে পারছি না। ব্যর্থতা দেখেন সরকারের, ডেফিনেটলি সরকারের ব্যর্থতা আছে। আপনি ডেইলি যদি আপনি আইন শৃঙ্খলা বাহিনীর এই পরিস্থিতি দেখেন, আপনার শুধু তো ঘরের ভিতরে এসে খুন হচ্ছে না, আপনি রাস্তায় মানুষকে হত্যা করা হচ্ছে বিভিন্নভাবে। এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির এদিকে একজনকে হত্যা করা হলো, প্রকাশ্যে হত্যা করা হলো। তো আইন শৃঙ্খলার যদি কঠোর আপনার যে অনুশাসন না থাকে তাহলে তো হবে। সো বিএনপির সরকারটা হয়ে গেছে হিমুর মতন, ওরা দেখে শোনে কিছু বলে না। এবং তারেক রহমান সাহেবকে আমরা চাই যে সে আসলে প্রধানমন্ত্রীর মতো করে দায়িত্বশীল অ্যাক্ট করুক। তিনি শাহরুখ খান বা হিমু বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, যিনি হচ্ছে যে তার অফিসে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা হাব তৈরি করে আপনার আজকে টপিক ছিল যে আসলে পশ্চিমবঙ্গে সীমান্ত হত্যা নিয়ে আমার সাইড বাই কোনো উসিলে খুঁজে পাচ্ছিল না, শেষ পর্যন্ত এটা টেনে আনলো। আমি জাস্ট গাজী, আপনার কি মনে হয় না যে আমি বলতেছি বলার সময় দিবেন তো, বলার সময় দিবেন তো, বলার সময় দিবেন তো আপনি। আমি শুনেন, সেটা হচ্ছে ধরেন আপনি, আমি গাজীপুরটাই বলি, গাজীপুরটা হচ্ছে পারিবারিক পরকীয়ার কেসে। এখন দেখেন এটা একটা সামাজিক অস্থিরতা, পারিবারিক অস্থিরতা। রাস্তাঘাটে যেগুলো খুন হচ্ছে, বাইরের সন্ত্রাসী যারা খুন হচ্ছে, সেগুলো রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে, ওটাকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু এটা দ্বারা রাষ্ট্র না, এটা আমাদের সামাজিক পারিবারিক অস্থিরতার কারণে। আর ব্যাপারটা হচ্ছে ধরেন আমাদের, আপনি যে বলছেন 12টা খুনের জন্য ডেফিনেটলি আমি বলবো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আরো বেশি বোল্ড হতে হবে, প্রাইম মিনিস্টারকে এসে বিষয়ে আরো কঠোর হতে হবে। আমি ডেফিনেটলি অ্যাড্রেস করবো। একই সাথে আপনার এটাকে অ্যাড্রেস করতে হবে। আপনারা এই কথা বলছিলেন, আপনাদের লোকজন টকশোতে এসে বলছিল যে আমি 100 শিশু মারা যায়, কিছু যায় আসে না, আগে আমার জুলাই সনদ চাই। সুতরাং দায়িত্বশীল জায়গা থেকে এটা বলতে হবে। দায়িত্ব সাজিদ সালাম বলেছে সময় টিভি টকশোতে, আপনি ক্লিপ আপ চাইলে আমি দেখাইতে পারি। না, আপনি জাস্ট ছোট একটা ওয়ার্ড যদি আপনি এভাবে ইউজ করেন, নিশ্চয়ই তার সেই ক্ষেত্রে কনটেক্সট আছে। আমি 100 জনের মৃত্যুর ক্ষেত্রে সে এটা আমার মনে হয়, আমি দেখাচ্ছি আপনাকে দেখাবো। সুতরাং আমরা রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসকে আমরা অ্যাড্রেস করতে হবে। 100 শিশুর জায়গাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন হবে? এখন 300 জন ক্রস করছে, তখন এটা কেন ইম্পর্টেন্ট হবে না? এটা সে বলছে, আমি জানি না তো ভাই, এটা সে বলছে মিসলিডিং, এটা সে বলেছে। আমি আপনাকে এখন দেখাচ্ছি, এখন দেখে আমাদের হাতে সময় একদম শেষ। আমরা ওই বিষয়গুলো আজকে যেহেতু সাবজেক্ট এই দিকের ছিল, সেই কারণে আমরা আর এই দিকে ঢুকি নাই, অন্যদিকে ঢুকি নাই। না, আর শেষ করার সুযোগ নাই। পুশিনের যে একটা ব্যাপার, এই পুশিনের ব্যাপারটা যেহেতু আছে, সরকারের এই ব্যাপারটা নিয়ে সামনে মানে ইন্ডিয়া আরো বোল্ড হওয়া উচিত। অনেক ধন্যবাদ দর্শক। আজকে আলোচনা এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। কড়া আলাপ আগামীকাল, আমাদের সময়টা চেঞ্জ হচ্ছে। কড়া আলাপ দেখবেন ঠিক রাত 10টা থেকে। সবার জন্য শুভ